নেন, শুরুতেই লেখেন হচ্ছে গ্রাফ। এই গ্রাফে নাম্বার ছিল হচ্ছে 10, সেখান থেকে হয়ে গেছে 15। তো গ্রাফ কিছুটা বড় করে লিখতে হবে। আপনারা যখন সিলেবাস দেখবেন তখন সিলেবাসে ইন টোটাল গ্রাফ আছে ইন টোটালে 6 রকমের। এই 6 রকম গ্রাফের প্রত্যেকটাই দেখেন কিছু ইনফরমেশন দেয়া থাকে। এখানে যেরকম ইনফরমেশন আছে দেখেন দুইটা এক্সিসে। একটা হচ্ছে পড়ে আছেন, হ্যাঁ, ক্লাস রেকর্ড চলছে তো। এই যে এই অক্ষ বরাবর যেটা আছে এইটা হচ্ছে আপনার সাল দেয়া, 60 সাল, 65 সাল, 70 সাল, 75 সাল। আর এইদিকে যেটা আছে এইটা হচ্ছে আমাদের রোগীর সংখ্যা। তো আপনার যে কোনো গ্রাফেই দুই ধরনের তথ্য তো পাবেনই। কিরকম ধরেন, যখন আমরা গ্রাফ চার্ট করব তখন দুইটা অক্ষ থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, দুইটা ইনফরমেশন আসে। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দুইটা ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে, একটা এদিকে একটা এদিকে। আর এখানে দেখেন যখন বার দেয়া থাকে তখন সেম জিনিস, জাস্ট এই পয়েন্ট গুলোই যদি আপনি অ্যাড করে দেন তাহলে কি হয়ে যাবে, এখানে সিঙ্গেল লাইন গ্রাফ হয়ে যাবে। এখন পাই চার্টের ক্ষেত্রে দুইটা ইনফরমেশন কই পাবেন আপনি, এখানেও কিন্তু দুইটা ইনফরমেশন আছে। একটা দেখেন ইনফরমেশন এই জায়গাতে দেয়া যে 35% এটা বাচ্চাদের সংখ্যা, 100 জনের মধ্যে 35 জন। আর এই সংখ্যাটা কিসের সেটাই পাশে দেয়া থাকবে, নো স্কুলিং, যারা স্কুলে যায় না। থার্ড গ্রেড পর্যন্ত পড়াশোনা করতে পারছে বাচ্চাদের মধ্যে কতজন, 35%, মানে 100 জনে 35 জন। যেহেতু পার্সেন্টেজের কথা আসছে, এই টোটালটা যোগ করলে, এই টোটালটা আপনি 35, 35, 15, 10, 4, 1, টোটালটা যদি যোগ করা হয় তাহলে আসবে কত, 100। যদি 24 ঘন্টার মধ্যে কোনো কিছু বর্ণনা করা থাকতো তাহলে সবকিছু যোগ করে আপনি পাইতেন কত, এক্সাক্ট দেখতেন যে ওইখানে 24ই হচ্ছে। যদি 60 মিনিটের মধ্যে হয় সব যোগ করে দেখবেন 60 মিনিট হচ্ছে। সো কোন একক দেয়া আছে সেটা একটু ভালো করে খেয়াল করবেন। এখানেও খেয়াল করবেন, এখানে কি 100 জন, 100,000? সো এই তথ্যটা অবশ্যই খেয়াল করবেন। আবার যখন জনসংখ্যা বোঝানো হয় এখানে দেখেন জনসংখ্যা স্পেসিফিক লিখে দেয়া, সচরাচর জনসংখ্যার হিসাবটা মিলিয়নে দেয়া থাকে। এটাও খেয়াল করবেন। কোথাও যদি টেম্পারেচার দেয়া থাকে দেখবেন ওইটা ডিগ্রি সেলসিয়াস নাকি ওইটা ফারেনহাইট, দুই রকমই থাকতে পারে। কোনটা আছে দেখে লিখবেন। আপনি ডিগ্রি সেলসিয়াসের কাছে ফারেনহাইট লিখে দিলে পুরোটার উপর 0 পাবেন, 15টা মার্ক। এমন কিছু করেন না, অসতর্কতা বশত এমন একটা কাজ করে ফেললেন যার ফলে দেখা যাচ্ছে আপনার পুরো রেজাল্টের উপর প্রভাব চলে আসবে। গত বছর যশোর বোর্ডে ইংরেজি পুরো পাশের হার ছিল 70% এই শর্ট সিলেবাসে। সিলেবাস শর্ট হয়েছে, পোলাপান নাচে গিয়ে অস্থির, র্যাক ডে শেষ হয় না, পিকনিকই শেষ হয় না। আমরা তো অপেক্ষা করছি তো করেই যাচ্ছি, 1 সপ্তাহ ধরে র্যাক ডে, 1 মাস ধরে পিকনিক। ফলাফল কি, 100 জনে 30 জন ফেল। সিলেবাস শর্ট হয়ে গেছে, আনন্দ আর আনন্দ, আনন্দ আনন্দে যে ঝাঁপ দিছে। তো ভাই, যত বেশি আনন্দই আপনি দেখান আপনার এই জায়গাতে তো ভাই আপনার লিখে তারপরে নাম্বার তোলা লাগবে। আপনি গ্রাফে যতই এক্সপার্ট হন গ্রামারে, গ্রাফ যদি খারাপ হয় এ প্লাস থাকবে না। কারণ দেখেন এখানে এক একটাতে 15টা করে মার্ক, এই 15, এই 15, এইখানে যদি আপনার 5 5 10 আর এদিকে 3 13 মার্ক কমে যায়, এখানেও তো নাম্বার কমার জায়গায় এক গাদা ভাই, অ্যান্সারিং কোশ্চেনে কমবেই, আপনার সামারিতে নাম্বার কমবেই, মানে 10-এ 10 তো সচরাচর দেয় না, দিলে তো ভেরি গুড। বাট এটা তো জানেন স্যারেরা এখান থেকে প্রচুর নাম্বার কাটে। সো ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে এ প্লাস তোলা হয়ে গেছে খুব কঠিন। ইভেন অনেকের জন্য পাস করাও কঠিন হয়ে গেছে, কারণ 65 মার্ক আপনার রিটেনে চলে গেছে। রিটেনে গুরুত্ব দিতে হবে আমাদের। আপনারা দিবেন কিনা জানি না, আপনাদের তো রিটেন করাইতে গেলে তখন এই গ্রামারের সমস্যা, যত সমস্যা জিজ্ঞাসা করলাম, আমি সমস্যার উপর ক্লাসই নিছি, তাতে আমাকে রিটেনের সমস্যার কথা মনে হয় 3 কি 4 জন বলছে এই পুরো এই সবগুলো ব্যাচের মধ্যে। আর সবার সমস্যা গ্রামারে, সবার সমস্যা ব্যাকরণে। অথচ ট্রাস্ট মি ভাই, গ্রামার আপনাকে আটকাতে পারবে না। আপনি খুব ভয় পেয়ে আছেন তো, সেই প্রিপারেশন নিয়ে ফেলবেন। আটকে যাবেন কোথায়, কারণ রিটেনে তো নাম্বার আপনার ওই রকম সলিড না। আপনি অনেক ভালো পরীক্ষা দিয়ে আসলেও নাম্বার অনেক কম আসতে পারে। 200 মার্কের মধ্যে 105 মার্ক রিটেনে চলে গেছে সিলেবাস শর্ট করার ফলে। ঠিক আছে, 80 ছিল 105 হয়ে গেছে, সেটা যেহেতু সিলেবাস শর্ট করে ফেলছে।
বাদ দিছে অনেক কিছু, আর যা বাদ দিছে সবই আপনার সলিড মার্ক ছিল। তো গ্রাফের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়েন, রিটেন পার্টে একটু মনোযোগ দিয়েন। আমরা সামনের সপ্তাহে রিটেনের একটা পরীক্ষা নিব, এবং আগে বলে দিচ্ছি সবকিছু আনকমন আসবে। ঠিক আছে? দেখবো আপনার ক্যাপাসিটি কতটুকু লেখার। যশোর বোর্ড জানেনই তো, আনপ্রেডিক্টেবল, কি দেয় না দেয় ঠিক নাই, এরাই জানে না। সেজন্য আপনারা একটা পরীক্ষা দিবেন। এই পরীক্ষা দেওয়ার পরে যারা পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন, তাদের প্রত্যেকের খাতা ধরে ধরে যার যে প্রবলেম আমি সেটা বুঝাই দিব, শেখাই দিব। এরপর ফ্রি হ্যান্ড রাইটিং এর আমি কিছু ক্লাস নিব। ঠিক আছে? আজকে লেখার কৌশলগুলো, ফরম্যাট গুলো বলে দিচ্ছি। ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর বেশ কয়েকটা ক্লাস থাকবে। তো এগুলো শুরুর দিকে, টেস্ট পেপার আসার আগে এই কাজগুলো আমাদের করে ফেলতে হবে। টেস্ট পেপার আসার পরে ভাই আর ঠেকায় রাখা যাবে না। তখন আপনার ওই গ্রামারই দেখবেন খালি পড়তে ইচ্ছা করছে, রিটেন পার্ট আবার মনোযোগ কম দিয়ে দিবেন, আই নো। বাট ফরম্যাটটা ঠিক রাখেন। শোনেন, একটা গ্রাফ লিখতে গেলে আপনার পুরো লেখাটার তিনটা ভাগ আসে, হ্যাঁ? কয়টা ভাগ আসবে? তিনটা। প্রথমটাকে বলা হয় কি? টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সে গ্রাফটা কিসের উপর সেটা লিখবেন আপনি। The graph shows the number of cases of malaria in Dhaka between 1960 and 1995. এই গ্রাফটা ঢাকা শহরে ম্যালেরিয়া রোগীর সংখ্যা 1960 থেকে 1995 সাল পর্যন্ত। দেখেন, তাই ছিল না? 60 সাল থেকে শুরু করে 95 সাল পর্যন্ত। আমরা ইন টোটালে এই সিঙ্গেল লাইন গ্রাফে যেটা ছিল প্রথম লাইনে লিখে দিয়েছি। এটার নাম হচ্ছে টপিক সেন্টেন্স। ঠিক আছে? তাহলে প্রথম পার্টটা কি হবে? টপিক সেন্টেন্স। তারপরের পার্ট যাবে হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্স মানে কি? সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে টপিক সেন্টেন্সের পরে আপনি যে টপিকে লিখছেন সেই টপিকের সাপোর্টে কিছু কথা লেখা লাগবে। অর্থাৎ তথ্য দেয়া লাগবে ভাই। 60 সালে কত, 65 সালে কত, 70 সালে কত, 75 সালে কত, এগুলা। তবে একটা জিনিস মনে রাখবেন, যে সাপোর্টিং সেন্টেন্সটাই কিন্তু মেন বডি হবে। ওইটাই সব। ফাইনালি আপনি যখন শেষ করবেন তখন কনক্লুডিং সেন্টেন্স লিখবেন। কিন্তু একটা ভুল করেন না, যখন টপিক সেন্টেন্স লিখছেন, ওকে, টপিক সেন্টেন্স যখন লিখছেন, টপিক সেন্টেন্স লেখার পরে যে অংশটুকু আছে, এটাতেই আপনার মূল গ্রাফের সামারিটা চলে আসবে। গ্রাফের সামারি শুরুতে লিখে দিতে হয়। আপনারা অনেকে প্যারাগ্রাফ লিখে লিখে অভ্যস্ত, লেখেন এগুলো একদম শেষে। কিন্তু গ্রাফের সামারি লিখতে হয় কোথায়? একদম শুরুতে। টপিক সেন্টেন্স লিখবেন, তারপরে সামারি লিখবেন। এইটা উল্টাপাল্টা করেন না, হ্যাঁ? লাস্টে লেখার জন্য রেখে দিয়েন না। গ্রাফের সামারি আসবে একদম শুরুতে। প্যারাগ্রাফের সামারি যাবে সামারাইজেশন যেটা, একদম কনক্লুডিং পার্টে। ঠিক আছে? কিন্তু গ্রাফে কোথায় আসবে? শুরুতে। যখন কোনো সেন্টেন্স লিখবেন তখন লেখার সময় আপনাদের বিশেষ করে সাপোর্টিং সেন্টেন্সের ভিতরে, আচ্ছা আমি একটা সামারি দেখাই এখানে। ধরেন এই গ্রাফটা যেটা একটু আগে থেকে দেখে আসছি, এখানে লেখা আছে, it can clearly be seen that the number of cases of malaria has increased rapidly to 500 cases around 1980s, remained constant for about a decade and then dropped to zero before 1990. এই যে কথাগুলো বলা হয়েছে এখানে, এই কথাগুলোর মানে 60 থেকে শুরু করে একদম 80-তে সর্বোচ্চ, 75-এ সর্বোচ্চ, 90 এসে জিরো হয়ে গেছে। দেখেন তো পুরো ওভারঅল সামারিটা, পুরো গ্রাফের টোটাল সামারিটা দিয়ে দেওয়া হয়নি। আপনি এভাবে সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে? এবার আপনার লেখা শুরু হবে। মেন লেখার সময় ওয়ার্ড গুলো হবে একটু কঠিন। আপনারা এত ইজি সব ওয়ার্ড ইউজ করেন ভাই, 6-7 এর বাচ্চাদের মতো হয়ে গেছে আপনাদের ওয়ার্ড ক্যাপাসিটি। তাছাড়া শোনেন, গ্রামারে যা কিছু শেখানো হয় সেগুলো শেখানো হয়ই যাতে আপনারা রাইটিং এ ভালো করেন। বাট আল্লাহর রহমতে গ্রামারে যা ব্যবহার হয় তার কোনোটা আপনাদের রাইটিং পার্টে ইউজ করতে দেখা যায় না। আপনারা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করেন কিসের জন্য? মুখস্থ করেন সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষা আসে তাই। কিন্তু এই গ্রাফ আসলে খালি বাড়লে ইনক্রিজ, কমলে ডিক্রিজ, কেন ভাই? আর কোনো শব্দ নাই দুনিয়ায়। তা আপনি যদি ইনক্রিজ ডিক্রিজ লেখেন, অবভিয়াসলি আপনার নাম্বার কমে যাবে, অনেক কম আসবে। তাহলে লিখতে হবে কি? বলেন, লিখবেন ইনক্রিজ ডিক্রিজ লিখবেন? না ভাই, ইনক্রিজ ডিক্রিজ লেখা যাবে না। ঠিক আছে? তা লিখতে হবে কি? এই যে এইগুলো লেখেন, ক্লাইম টু, বুম টু, শুধু ক্লাইম টু না, আপনি লেখেন হচ্ছে এরর মাস্ট বি ক্লাইম টু। হঠাৎ করে স্পাইক দেখছেন, হঠাৎ করে বেড়ে গেছে। বা আপনি হচ্ছে ডিক্রিজ না লেখে লেখেন যে সাবস্টেন্সিয়ালি ওয়েন ডাউন টু বা সাবস্টেন্সিয়ালি স্লাম টু।
এই ধরনের ভাষা আপনারা ইউজ করেন, তাহলে নাম্বার কেমনে পাবেন 15 এর মধ্যে? ওকে, বা লেখেন we can see a dramatic reduction in the number of cases of malaria patient in Dhaka in এত সাল হয়ে গেল। বাট আপনি কি লেখেন? ইনক্রিজ ডিক্রিজ। যখন সেম ছিল, দেখেন 75 থেকে 80 সেম ছিল না? 75 সাল 80 সাল 500 করে ছিল। তাহলে আপনারা কি লেখেন? ডিড নট চেঞ্জ। তো ভাই ডিড নট চেঞ্জ এটা তো সবাই লাগবে, একটু কঠিন কিছু ইউজ করেন। মেনটেন দ্য সেম লেভেল, স্টেট কনস্ট্যান্ট অ্যাট, রিমেইন স্টেবল অ্যাট, এইগুলো যদি না লিখতে পারেন নাম্বার কি করে আসবে? তো শোনেন, বলে লাভ নাই, আপনারা জীবনে সব পড়বেন না। তো আমি এগুলো পড়া দিয়ে পড়া মুখস্থ করে নিয়ে লেখাই নিব, ঠিক আছে? না হলে ভাই বলে লাভ নাই। ও যতই বলি, একদিন ধরে বলে আসছি, নিয়ম কতবার শেখালাম, আপনারা কেউ এসব লেখেন না। ওই পরীক্ষার হলে যায় এই কমন পাই গেছি, ইনক্রিজ ডিক্রিজ রিমেইন সেম, শেষ। আর কত ভাই? রিটেন পার্টের উপর আপনাদের পরীক্ষার অধিকাংশ রেজাল্ট ডিপেন্ড করছে। বাংলাতে আপনার সৃজনশীল আছে 70, আর ওইদিকে রিটেনে আছে কত? 60। কত হলো? এইটা টোটালটা আপনার লেখার উপর ডিপেন্ড করছে। 30টা এমসিকিউর জন্য মাথা খারাপ করে দেন আপনারা, ঠিক আছে? আর এইদিকে ওই 70 মার্ক এক্সাম। সো সামনের দিন আমাদের বাংলার উপর ক্লাস হবে। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা চ্যাপ্টারে সৃজনশীল কোন কোন অ্যাঙ্গেল থেকে আসে, কিভাবে উত্তর দিতে হয়, লেখার নিয়ম কি, ইংরেজি বাংলা দ্বিতীয় পত্রের কি কি কিভাবে আসে না আসে, কিভাবে লিখতে হবে, এই টোটালটা আমরা সামনের ক্লাসে করবো। আমাদের এই কদিনের কাজই হবে রিটেন পার্টটা একটু ওকে করে ফেলা। কারণ আমি প্রথম দিকে সব শিখিয়ে দিলে তারপর আপনাকে পড়া দিতে এবং পড়া নিতে পারবো। লাস্টের দিকে করাইতে গেলে ভাই কাজ হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে গ্রাফ পারবেন? এইটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের এই ব্যাচে লাস্ট ক্লাস, তারপর আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা গ্রুপের থেকে নোট ডাউন করে নিয়েন, আর যাদের কাছে শিট আছে তাদের কাছে তো আছেই, ঠিক আছে ভাই? তারপর এটা চলে যায় কি আছে, স্টোরি রাইটিং আছে। স্টোরি রাইটিং এর কৌশলটা আমি বলে দিচ্ছি। দুই ধরনের স্টোরি থাকে, হ্যাঁ। একটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল স্টোরি, যেগুলো ফিক্সড। আর একটা স্টোরি থাকে কিরকম বলেন তো? এটা ক্রিয়েটিভ। ক্রিয়েটিভটা কিরকম করতে হয়? সম্পূর্ণ আপনার নিজের মতো করে লিখতে হবে। ক্রিয়েটিভ স্টোরিটা নিজে লিখতে হয়। এখন ক্রিয়েটিভ স্টোরি আসলে আপনাদের স্টোরি বড় করা একটু সুবিধা হয়, আর ট্র্যাডিশনাল স্টোরি আসলে বড় করা একটু ঝামেলা। স্টোরির মেন কাঠামোর নাম কি বলেন তো? স্টোরির প্রধান কাঠামোর নাম কি? প্লট। স্টোরির কাঠামোকে কি বলে? প্লট। প্লটটা কিরকম? আমরা সিরাজউদ্দৌলা পড়লাম, এর পুরো প্লট হতে পারে প্রাসাদ ষড়যন্ত্র এবং বাংলার স্বাধীনতা নিভে যাওয়া, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যাওয়া। যা কিছু হয়েছে প্রাসাদ ষড়যন্ত্র নিয়ে এবং স্বাধীনতার সূর্য ডুবে গেছে। আপনি যদি লাল সালুর প্লটের কথা বলেন, প্লটটা কি ছিল? ধর্ম ব্যবসা। ধর্ম কেন্দ্র করে একজন ধর্ম ব্যবসায়ীর জীবনের কাহিনী এখানে উল্লেখ করা আছে। তা আপনার স্টোরি প্লট থাকে না কেন? স্টোরি প্লট থাকবে, কি বলতে যাচ্ছেন না বলতে যাচ্ছেন সেটা ক্লিয়ার থাকা লাগবে। আপনি প্রথমে শুরু করে দিবেন, যখন শুরুটা করে দেয়া থাকে, তো প্রথমে যখন লিখবেন লেখার আগেই চিন্তা করে নিবেন যে আমার এই স্টোরিটা কোন দিকে যাবে, আগে ফাইনাল করে নিবেন। আপনি যাই করেন ঘুরে ফিরে ওই জায়গায় পৌঁছে যাবে আপনাকে। স্টার্টিং পয়েন্ট দেয়া থাকে, এন্ড পয়েন্টটা আগে ঠিক করবেন। লিখতেছেন যেদিক যায় ঠিক আছে ভাব বলে, পরীক্ষার হল এটা ভাই, আমার বাড়ি না যে আপনার ভাবার টাইম পাবেন। আগে ঠিক করে নিবেন, প্রশ্ন দেখার সাথে সাথে ঠিক করে নিবেন এন্ডিং কি হবে। আমি করতাম কি, ধরেন রাইটিং পার্ট আগে পড়ে নিতাম, জীবনেও রাইটিং পার্ট আগে লিখবেন না, এটা খুব বদ অভ্যাস। রিটেনে কি কি আসছে এটা আগে পড়ে নিতাম, পড়ে নেওয়ার পরে অন্য প্রশ্নের উত্তর দিতাম, আর মাথায় পুরো সাজানো হয়ে যেত যে আমি এটা এইভাবে লিখবো, এটা এইভাবে লিখবো। তো খুব জরুরি কিন্তু স্টোরির ক্ষেত্রে প্লটটা সাজায় ফেলা। এখন প্লট সাজাইলাম, সাজানোর পরে স্টোরি বড় করবেন কি করে? দেখেন স্টোরিতে তিনটা জিনিস লাগবে। আপনার জায়গা লাগবে, স্থান লাগবে, কোন জায়গাতে ঘটনাটা ঘটবে, জায়গার বর্ণনা আসবে। স্টোরি লিখে চলে যাচ্ছেন, কোনো জায়গার কথা নাই, সমস্যা, স্টোরি ছোট হয়ে যাবে। জায়গার বর্ণনাটা সুন্দর করে দেয়া, ঠিক আছে? জায়গার বর্ণনা কিন্তু দেয়া আরাম না, দিয়ে দিলে আপনার 15 মার্কের মতো স্টোরি হবে। আপনারা যত স্টোরি পড়ছেন সব কয় মার্কের?
7 মার্কের। হিস্ট্রি 7 মার্ক ছিল আগে, এখন হয়ে গেছে কত? 15 মার্ক। তাহলে কি করবেন? অনেস্ট রুট কাটা। আপনি প্লট তো চেঞ্জ করতে পারবেন না, ওর কোড়াল পানির ভিতর পড়তেই হবে। এটা ফেরিয়ে এসে সে হচ্ছে গোল্ডের তো দেবেই ওকে, তারপর সিলভারের তো দেবে, তারপরে ওর ওর যেটা সেটা দেবে। এখন ভাই, আপনি আপনি যেখানে ঘটনাটা ঘটছে স্থানের বর্ণনা কিছু অ্যাড করেন না ভাই, তাহলে তো আপনার এটা বড় হয়ে যায়। অবশ্যই অনেক বড় হয়। আপনি বলেন যে ওই যে যেখানে পড়ে গেছে ওটা অনেক গভীর ছিল, ও অনেক চেষ্টা করছে, একটা নৌকা ছিল সেটাতে যাওয়ার চেষ্টা করে, পরে দেখে নৌকা হচ্ছে উদ্ধার করা। ঠিক আছে? তো যখন যখন হচ্ছে আপনি জায়গার বর্ণনা দিবেন তখন কি হবে? আপনার স্টোরি বড় হবে। এটা হলো প্রথমে। তারপরে নাম্বার 2 তে আসে কি? নাম্বার 2 তে আসে কি বলেন? সময়, কাল, কোন সময়ের ঘটনা। সময়ের সাথে কিন্তু স্টোরি ডিপেন্ড করে, হ্যাঁ? আপনি সময়ের বর্ণনাটা সুন্দর করে দিবেন। আর ফাইনালি কি? স্থান, কাল, পাত্র। আপনার নতুন নতুন টপিক যোগ করতে হবে। নতুন টপিক আসবে স্টোরিতে। কিরকম? নতুন চরিত্র যোগ করবেন, ক্যারেক্টার যোগ করবেন। ক্যারেক্টার গুলো কিরকম হয়? ধরেন উড কাটারের কথা এই যে কাসিফ বললো, একটা অনেস্ট উড কাটার আছে না, একটা ডিসঅনেস্ট উড কাটার অ্যাড করে দেন। ও বাড়ি গেছে, নিজে এগুলো বিক্রি করছে, বড় লোক হয়ে গেছে। এবার পাশের বাড়ির কাটুরিয়া সে বলছে যে হচ্ছে ওই এত টাকা কিভাবে পাইলা, তো বলছে এই কাহিনীটা। তারপরে ও গেছে, যাওয়ার পরে ফেলছে, গোল্ডেনটা নিয়ে আসছে। ও তখন হাতে নিয়ে বলছে যে এটাই আমার। তখন ওইটা নিয়ে চলে গেছে আর কোনোটাই দেয়, ওর আসলটাও হারিয়ে গেছে। প্লট কিন্তু ঠিক আছে আপনার, তারপরে কিন্তু স্টোরিটা বড় হয়ে গেছে। সো স্থান, কাল, পাত্র, ওকে, এই 3টা জিনিস আপনি অ্যাড করবেন। নতুন ক্যারেক্টার নিয়ে আসবেন, স্টোরি বড় হবে। আচ্ছা, স্টোরি এন্ডিংটা কেমন ভাবে দিবেন? হ্যাপি স্যাড দুইটাই দেওয়া যায়। ভালো কিছু হইতে পারে যদি ক্রিয়েটিভ হয়, খারাপ কিছু হইতে পারে। একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছোট মানুষ, ক্লাস 8-এ পড়ে আর কি। তো একটা মানি ব্যাগ পড়ে আছে। তো এইটার এন্ডিং 2 রকম হতে পারে। সে মানি ব্যাগ পাইছে, পাওয়ার পরে ফেরত দিছে, দেওয়ার পরে ওই সেই হচ্ছে তার হেল্প টেল্প করছে, অনেক রকম হয়ে গেছে। আরেকটা হইতে পারে যে পাইছে, পাওয়ার পরে কাউকে ফেরত ফেরত দেয়নি, মারি দিয়েছে পুরোটা। ওখানে বেশ কিছু টাকা ছিল, 50,000 টাকা ছিল। মানি ব্যাগে 50,000 টাকা কেমনে থাকে? বাট ওই যে কয়েকদিন আগে একটা পোস্ট ভাইরাল হয়েছে, বাংলাদেশে তো কাজই ভাইরাল হওয়া। তো ওই 52,000 কত টাকা ছিল যেন, নর্থ সাউথের সামনে মাসুদ মামার কাহিনী। নর্থ সাউথের ওই সিকিউরিটি গার্ড সে আবার এটা ফেরত দিছে। 50,000 টাকা মানি ব্যাগে ছিল। আমি ওইটা শোনার পরে 50,000 টাকা মানি ব্যাগে ঢোকানোর চেষ্টা করে দেখলাম। তাতে ভাই 50,000 টাকা মানি ব্যাগে রাখলে ওই মানি ব্যাগের যা সাইজ হচ্ছে, এটা ফুটবল মনে হচ্ছে আর কি। 50,000 টাকা মানে বুঝতেছেন, 1,000 টাকার 50 পিস নোট, ভালোই বড়। বা ধরেন হচ্ছে ওই 500 টাকার নোট 100 পিস ভাই, আটবে মানি ব্যাগে, কি মানি ব্যাগ! তো বস্তা নিয়ে গেছিল মনে হয়, বস্তা হারিয়ে গেছে। তো যাই হোক, এই যে বাঙালি তো যেগুলো কিছু ভাইরাল করে দিলে ভালো লাগে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেন খুব ভাইরাল হয়েছে দেখবেন। ট্রেন পৌঁছানোর কথা সকাল 11:30টায়, সেই ট্রেন পৌঁছাইছে বিকাল 3:30টায়। তাকে জাতীয় বীর হিসাবে উপস্থাপন করা হচ্ছে। কোন দেশে চলে আসলাম ভাই! ট্রেন আসার কথা 11:30টায়, সেই ট্রেন আসছে 3:30টায়, তাকে আবার আমরা সেলিব্রেট করতেছি। হ্যাঁ, আমাদের আমাদের অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে গেছে, তাই না? এটা তো ওর পদত্যাগ করা উচিত এই ঘটনার জন্য। আর যারা পরীক্ষা দিছে 700 জন, তারা তো ভাই 3:30টায় ট্রেন পৌঁছাইছে। হল খুঁজে বের করতে আপনারা তো ভর্তি পরীক্ষা দেন নাই, আমি তো দিছি ভাই, উরি আল্লাহ! হল খুঁজে বের করা যে কি ঝামেলা! রাজশাহী ইউনিভার্সিটি বিশাল, এক ইবিতে আপনার 15 মিনিট লাগবে। ঠিক আছে? তারপর আপনি ওইখান থেকে পৌঁছাইছেন, হলে গেছেন, বসছেন, ওয়েমার নিছেন, সময় আর আধা ঘন্টা। সময় তো বেশি দেয় নাই, 4:30টায় সময় শেষ হয়ে গেছে। তাহলে লাভ হইল, অত মাঝখানে ভাইরাল হয়ে গেছে, বেচারা প্রমোশন প্রমোশন পাই যাবে দেখবেন। আমরা তো ভাই
তা আপনারা স্টোরি এগুলো থেকে শিক্ষা নিতে পারেন। এগুলো বলছি কিসের জন্য? যাতে আপনাদের চিন্তা শক্তি বাড়ে। দেখেন এইগুলো বাংলাদেশের স্টোরি। ঠিক আছে? এইগুলো বাংলাদেশের স্টোরি। তো স্টোরি যখন ক্রিয়েটিভ আসবে তখন এইসব ক্রিয়েটিভিটি খাটাবে। ঠিক আছে? আচ্ছা। যদি এন্ডিংটা এরকম হয় যে বাচ্চাটা মানিব্যাগ পাওয়ার পরে সে ফেরত দেয় না, টাকা মেরে দিছে। ঠিক আছে? এখানেও শিক্ষণীয় কিছু রাখবেন। সেই টাকা খরচ করতে গেছে, তারপর পুলিশ এসে ধরছে, জাল টাকা ছিল। ও না বলতে পারছে ওর টাকা মানিব্যাগ করে পাইছে, কারণ ওকে তাহলে চোর ভাববে। না বলতে পারছে যে টাকাটা ওর, কারণ তাহলে জাল টাকা কারবারি হয়ে যাবে। মানে বুঝলেন, এইটাতেই শিক্ষণীয় কিছু আছে। So আপনি যেদিকে যান কি থাকতে হবে ভিতরে, শিক্ষণীয় কোনো ঘটনা থাকা লাগবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? শিক্ষণীয় কোনো কিছু থাকতে হবে। ওকে, বুঝছেন? হ্যাঁ, নিউট্রাল রাখলে তো স্টোরি হবে না ভাই। পৃথিবীতে যেটা নিউট্রাল, ধরেন আমাকে নিয়ে কোনো স্টোরি নেই, কারণ আমি কিছুই না। আমি অসাধারণ না, সাধারণ না, খুব বেশি মোটাও না, আবার একদম চিকনও না, মেলা বড় লোকটা, হেভি গরিবও না। আমাকে নিয়ে সেজন্য কোনো স্টোরি নেই। ঠিক আছে? সো স্টোরি কাকে নিয়ে হবে? বিশেষ কিছু, বিশেষ কিছু হইতে হবে। ঠিক আছে? না হলে দেখেন, না হলে দেখেন তাকে নিয়ে কোনো স্টোরি নেই। এই যে সকালবেলা আমার বড় ছেলের সাথে দেখা, কোনো চাকরি করছে, রিটায়ার্ড করছে, বাচ্চা কাচ্চা মানুষ করছে, এখন তারাও চাকরি বাকরি করছে, নাতি রাতি হয়েছে। সকালবেলা সে একটু বসে রোদে সারাদিন কাটে, কিছুই করে না, স্পেশাল কিছুই না। খুব ভালো মানুষ, বাট তাকে নিয়ে কোনো স্টোরি নেই, কারণ কারণ সে তো আর ওই 11:30টার ট্রেন 3:30টায় নিজে ক্রেডিট নেয়নি, সেজন্য তাকে নিয়ে কোনো স্টোরি হয়নি। সেজন্য ভাই বিশেষ কিছু হইতেই হবে। হ্যাঁ, বিশেষ কিছু বলতে কয়েকটা জিনিস অ্যাভয়েড করবেন। ভৌতিক কিছু দিবেন না, ভূত আসা যাবে না, সায়েন্স ফিকশন দিবেন না। ঠিক আছে? হেভি কুম্ফু জানে সেই মার দিছে, শর্ট এসব দেওয়া যাবে না। এবং রোমান্টিক কোনো কিছু, ঠিক আছে? একজনের সাথে দেখা হয়েছে ট্রেনের মধ্যে, হয়ে সম্পর্ক হয়ে গেছে, এসব দেওয়া যাবে না। এই 4টা জিনিস বাদে স্টোরি লিখবেন। ঠিক আছে ভাই? ওকে। কিছুই কয় পেজ হবে? আপনার ক্যাপাসিটি অনুযায়ী 15 বার যেহেতু 3 পেজ মিনিমাম লেখা উচিত। এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই পৃষ্ঠা গুনে কি নাম্বার দেন? না ভাই, বিষয়টা পৃষ্ঠা গুনে নাম্বার দেয়া না। আমি আমার সারাটা জীবন থেকে দেখছি, আপনি যদি বেশি লিখতে পারেন, সামহাও স্যারের সাইকোলজি কাজ করে। ইংলিশ এত লিখছে, নিশ্চয়ই ভালো ইংরেজি জানে। কারণ আমাদের দেশের অধিকাংশ পোলাপানি কমন না পড়লে তো লিখতেই পারে না, কমন পাওয়ার পরেও 2 পেজের বেশি লিখতে পারে না ইংরেজি। যখনই আপনি ইংরেজি শুদ্ধ করে একটু বেশি লিখতে পারবেন, এটা একটা ক্রেডিট। তার মানে এই না যে আমি আপনার বেশি লেখা উৎসাহিত করছি, কিন্তু এটা যে ভালো, এটা যে ভালো সেটা আমি বলতে চাচ্ছি। আপনি সুন্দর লেখেন এবং একটু বেশি লেখেন, দেখবেন সবার থেকে আপনার নাম্বারটা বেশি আসছে। আমি অনার্সের একটা পরীক্ষায় 85 পেজ লিখছি। অনার্সে 4 ঘন্টার পরীক্ষা হয়, 85 পেজ হচ্ছে আমার হাইস্ট, এর বেশি আমি জীবনে পারি না লিখতে। ওই পরীক্ষা যা খারাপ হয়েছিল, মানে আমার কথা ছিল ভাই, কারণ কিছু কমন পড়িনি। আমি দেখছি ওইটাই সুযোগ, আমি লিখবো সেই আকারে এবং লিখবো অনেক বেশি। এবং আমার লাইফে সর্বোচ্চ মার্ক অনার্স মাস্টার্সে ওই একটা সাবজেক্টে। তো ভাই ওইখানে স্যার পড়ে পড়ে দেখছে, বাট ট্রাস্ট মি, কোনো স্যার যদি পড়ে নাও দেখতো এটা, ঠিক আছে, তারপরেও সে এত লিখছি দেখে কিছুটা হলেও নাম্বার আমি বেশি পাইতামই। কারণ আমাদের যারা খাতা দেখেন তারা হিউম্যান বিং, মানুষ। আর মানুষের তো বোঝেনি, কিছু টেন্ডেন্সি থাকে, প্রি অকুপাইড আইডিয়া থাকে। এটার জন্য বেশি লিখলে কিছুটা নাম্বার বেশি আসবেই। তার মানে এই না যে আপনি মাঝখানে 2 লাইন করে ফাঁকা দিবেন। লেখা স্ট্যান্ডার্ড হইতে হবে, লেখার স্পিড বাড়ান। বিশাল ফাঁকা দিয়ে দিয়ে লিখে চলে যাবেন ভাই, ওটা দেখে বোঝা যায় আপনি ইচ্ছা করে পেজ বাড়াইছেন। ঠিক আছে? আমি এক পেজে নর্মালি যদি কোনো প্যারা না করি, 13 লাইন লিখি আমি। ঠিক আছে? এক এক লাইনে মোটামুটি, এক এক লাইনে আমার যায় হচ্ছে কিছু না হলেও 5টা 6টা করে ওয়ার্ড মিনিমাম। ইংরেজির কথা বলছি, বাংলা অন্য কিছু। ঠিক আছে? আপনাদের কয় লাইন আটে? 14টা, ওই স্ট্যান্ডার্ডই ভাই, আমি যা বলছি হিসাব করা তো। ঠিক আছে? 13 লাইন, 14 লাইন হইতে পারে, যদি অ্যান্সার টু কোশ্চেন নং ধরেন তাহলে 14 লাইন হবে। আর
ছয়টা করে ওয়ার্ডও যদি আটাতে পারেন, 5-6টা ওয়ার্ড, তার মানে অনেক লেখা, অনেক লেখা। ওইটা লাইন হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, দেখেন আপনারটা ঠিক আছে। ঠিক আছে? এরকম ঠিক আছে, মানে খুব বেশি যে ফাঁকা তাও না, আবার ইচ্ছা করে যে পেজ বাড়াইছেন বিষয়টা তাও না। ঠিক আছে? হাতের লেখা যাদের খুব সুন্দর তাদের এই স্পেসটা দেওয়ার দরকার হয় না। তুমি যাদের হাতের লেখা একটু তাড়া বাঁকা, কয়টা আছে লাইন? বেশ ঠিকই আছে ভাই, এরকমই হয়। উপরেরটা ধরছেন, উপরেরটা হেডিং, হ্যাঁ। ওইটা ধরে, ওইটা ধরে 15টা, ও এটা তো ইসের বাইরে, মার্জিনের বাইরে, মার্জিনের ভিতরে দিতে হবে ওইটা। মার্জিনের ভিতরে দিলে 13টাই হবে আপনার। তো জানি ভাই স্ট্যান্ডার্ড 13 লাইনই হয়, এর বেশি এক্সপেক্ট করে না কেউ। হ্যাঁ, আপনার যে লেখা ভাই তাতে তো 23টা যাবেই, একটু লেখার স্বাস্থ্য বাড়ান। আমার কথা ভেবে লিখবেন, দেখবেন স্বাস্থ্য আবার ভালো হয়ে গেছে। তাহলে একটু, ঠিক আছে। বেশি লেখা একটু সুবিধা আছে ভাই, যাই বলেন। আমি যাদেরকে এ প্লাস পাইতে দেখছি, তারা হয় প্রচুর লিখতো, না হাতের লেখা অতিরিক্ত ভালো। যাদের খুব ভালো হাতের লেখা, তাদের অনেক বেশি লেখার অতটা প্রয়োজন হয় না। বাট আমার হাতের লেখা তো ভাই এভারেজ, বোঝা যায় খুব ভালো তা না। দেখেন না, বোর্ড সারা জীবন সাদাই থেকে গেল, তো কিছুই লিখি না। ঠিক আছে, লিখে দেখেন কিবোর্ড রাখা আছে এক গাদা, কিবোর্ডে লিখি। হাতের লেখা খারাপ হওয়ার চান্সই নেই কিবোর্ডে লিখলে। তাহলে লিখবেন একটু সুন্দর করে, ওকে। আচ্ছা, এবার আসেন ইনফর্মাল লেটারে। ইনফর্মাল লেটারে আপনি বাম থেকে শুরু করে ডানের মধ্যে শেষ করবেন। ঠিক আছে, তারপরে কিছু যাবেন না। ডানে শুরু করলে অপোজিট সাইডে যাবেন না। ইনফর্মাল লেটার দুই রকম আসে, একটা ইমেল আর একটা হচ্ছে লেটার। লেটার আসলে খামাখাতেই হবে। লেটার আসুক ইমেল আসুক, সবকিছু বাম সাইডে যাবে, কোনো কিছুই ডানে সরে আসবে না। ডানে সরে আসে মানে তো বোঝেন, যে ওই যে ডিয়ার ফাদার লিখে কমা দিয়ে কমার নিচের থেকে লেখা শুরু করলাম না ভাই। ডি থেকে লেখা, ডি এর নিচে, ডিয়ার যেখানে লিখছেন ডির নিচের থেকে লেখা শুরু হবে, সবকিছু বাম থেকে শুরু হবে। ঠিক আছে। আচ্ছা, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে যদি ইমেল আসে, ইমেলটাই লাস্টে খামাখানো লাগবে না। ফ্রম টু সাবজেক্ট, আর সাবজেক্ট বানান পুরোটা বানান করে লিখবেন। অনেকে সাব লিখে রাখেন, তো এইসবে ভাই একটু ডিসক্রেডিট। স্যারেরা এই জিনিসগুলো পছন্দ করেন না। আপনারা সাব লেখেন যখন, তখন বোঝাই যায় আপনার কোয়ালিটিও এরকম, সাব স্টুডেন্ট আপনারা। জিনিসটা সাবজেক্ট ভাই, নট সাব। এটা কি সাবওয়ে? হ্যাঁ, যে আপনি সাব লিখে বসে আছেন। ঠিক আছে, লন্ডনে এরকম আন্ডারগ্রাউন্ড লেখা থাকে। তারপরে আপনার আমেরিকায় গেলে দেখবেন, নিউ ইয়র্কে যে দেখবেন সাব লেখা, সাব মানে আপনার মাটির নিচে যাইতে হবে, ওই জায়গায় সাবওয়ে স্টেশন আছে। কিন্তু আপনি সাব লিখে রাখেন কিসের জন্য ভাই, মানে কি বোঝাইতে চান সাব লিখে? হ্যাঁ, মানে খুব বেশি কলমের কালি নষ্ট হয়, আর নিজেকে খুব স্মার্ট ভাবেন এসব লিখে। ঠিক আছে, যে আমি একটু শর্টে লিখতে পারছি, আমি অনেক স্মার্ট। ঠিক আছে, স্মার্ট বাংলাদেশের স্মার্ট স্টুডেন্ট। দরকার নেই সাবজেক্ট লেখেন। সেন্ট অনেকে লেখেন ইমেলের ক্ষেত্রে, সেন্ট লেখা বাধ্যতামূলক না। ঠিক আছে, এটা কিছু বই আছে, অধিকাংশ বইয়ে নাই। না লিখলে কোনো সমস্যা নাই। আর ইমেলে সেন্ড বলে কোনো কিছু নাইও অ্যাকচুয়ালি, ওটা অটোমেটিক্যালি যায়। সাবজেক্টের পরে স্যালুটেশন দিবেন, তারপর লেখা শুরু করবেন। লাস্টে নো মোর টুডে দিয়ে ওই যে ইয়োর সন বা ইয়োর ব্রাদার বা অবিডেন্টলি ইয়োর্স, যদি দেখেন এটা ফর্মাল কোনো কাজে হয়, তাহলে অবিডেন্টলি ইয়োর্স, ইয়োর্স অবিডেন্টলি লিখে দিবেন, সমস্যা নাই। এরপরে ইয়োর্স যেহেতু দিচ্ছেন, নাউন দেওয়া লাগে না। আচ্ছা, না ভাই, লাস্টে এসে ইমেলে তো ফিনিশিং কিছু নাই। লেটারের ক্ষেত্রে লাস্টে একটা খাম রাখতে হবে, খামে একটা স্ট্যাম্প দিবেন। বাম পাশে ফ্রম, ডান পাশে টু দিবেন। ওকে, উপরে একটা বা তিনটা দাগ দিয়ে দিবেন, সমস্যা নাই। সুন্দর করে দিবেন একটু, হ্যাঁ, খালি হাতে চাইলেন না। খাতা যত সুন্দর রাখতে পারবেন ভাই, স্যারকে বোঝাইতে হবে আপনি স্টুডেন্ট অনেক ভালো। হ্যাঁ, বলে দিছি, বলেন তো কয় পেজের কথা বলছি? হ্যাঁ, স্যার, আমি আগে বলছি দুইটাই সেম। হ্যাঁ, ওই দুইটাই সেম, এবং দুইটাই ওই সেম স্টাইলে। 10 মার্ক তো আপনি এক পেজে লিখে সারেন না। আর কেউ যদি ডানের থেকে বামে যান, ফুল জিরো পাবেন, আগে বলে রাখতেছি। এটা স্যার জিরো দিলে কিছু করার নাই। যাই হোক, 2 পেজের ভিতর শেষ করবে। বক্স করার কথা কে বলছে? এটা তো বাংলায় চলে যাবে না, নো ভাই। যত পরীক্ষা আগে আসছে আপনাদের ভিতরে তত ডিফেক্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, 1.5 বছর পরে এসে এই কথা বললে হবে যে বক্স করার কথা? ইংরেজিতে বক্স টক্স করা লাগে না ভাই। ঠিক আছে, ওকে, 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 ক্লিয়ার, ক্লিয়ার।
তাহলে এই গ্রাফ ওকে পরীক্ষা সামনের সপ্তাহতেই নিব, হয় শনিবারে নয় সোমবারের দিনই পরীক্ষাটা নিয়ে নিব। স্টোরি ওকে, এবং প্রত্যেকটাই বলতেছি ভাই আপনার বানায় বানায় লেখা লাগবে, দেখি ক্যাপাসিটি কেমন আপনাদের, কিন্তু পরীক্ষাটা দিয়ে খারাপ হোক, জিরো পান, সমস্যা নাই, পরীক্ষা দেন। হ্যাঁ সেটাই তো, আমি দেখবো কার কি অবস্থা। ভাই এগুলো ছেলে মানুষের মতো প্রশ্ন এখনো করেন কেন? বাসায় জানলে সমস্যা কি? এখন লাস্ট মোমেন্ট, চিকিৎসা তো করতে হবে, দরকার হলে গার্ডিয়ান ডেকে এনে খাতাটা দিলাম যে দেখেন অবস্থা এরকম, মানে আপনার কথা অনুযায়ী বলছি, আমার কোনো ইচ্ছা নাই, আপনি বললেন তাই বললাম। আসেন এবার ফর্মাল লেটার, প্রথমে আসে হচ্ছে ফর্মাল লেটারের মধ্যে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লেখার নিয়ম জানেন? ইংরেজি দ্বিতীয় বর্ষে 3টা টপিক থেকে প্রশ্ন হয়, তার ভিতরে প্রথমটাই হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের ক্ষেত্রে প্রথমে আসে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লেখা খুব সোজা। অ্যাপ্লিকেশন লেখার সময় দেখেন সবকিছু বাম সাইডে দিতে হয়, হ্যাঁ? দেখেন এভরিথিং বাম সাইড করে, মানে কোনোটা একটু সরে যায়নি। আপনারা আবার টুকুস করে অনেকে করেন কি, একটু সরাই দেন। ওকে, তো ভাই এই সরানোর কোনো নিয়ম নাই, হ্যাঁ? এবার দেখেন অনেকে টু দা প্রিন্সিপাল লেখেন, কি লিখতে হবে? দা প্রিন্সিপাল। অনেকে হেডমাস্টার লিখে ফেলেন, দুষ্টুমি করে। এ ধরনের দুষ্টুদের এমন মার্ক আসবে যে আপনার জন্মের মতো দুষ্টুমি বের হয়ে যাবে। আমি বলতেছি ভাই, আমার কাছে কেউ যদি হেডমাস্টার লেখেন, আমি এটাতে ফুল জিরো দিব। ঠিক আছে? কলেজ শেষ করে ফেলেছেন, র্যাক ডে করে বেড়াচ্ছেন, আর এখন এসে যদি দেন হচ্ছে এটা ঠিক না। ঠিক আছে ভাইয়া, তাহলে কোনটাতে ক্ষমা কেন দিবেন? ক্ষমা যেখানে প্রয়োজন সেখানে তো দেয়া আছে, দেখেন এখানে ক্ষমা দেওয়ার প্রয়োজন তাই দেয়া আছে, এখানে ক্ষমা প্রয়োজন তো দেয়া আছে। শর্ট করে লিখবেন, শর্ট করে তো লেখা আছে কোথায় কোথায় জানো, এই যে দেখেন, এই যে এখানে যে শর্ট করে লেখা আছে, ঠিক আছে? আপনারা যেটা পারেন সেটা করবেন ভাই, এতে কোনো সমস্যা নাই। এইটা স্যার, তারপরে লিখবেন, লিখবেন একটু ফর্মালি লিখবেন, হ্যাঁ? এটা যেহেতু ফর্মাল, দেখেন সেই এখানে পাম্পটটি দেওয়া, উইথ ডিউ রেসপেক্ট উই বেক টু স্টেট দ্যাট ওয়ার দ্য স্টুডেন্টস অফ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজেস অফ দ্য কান্ট্রি, আওয়ার কলেজ, হ্যাঁ আসলে যশোর বোর্ডে সেরা কলেজ এখন, আওয়ার কলেজ হ্যাজ অ্যান এজ ওল্ড ট্র্যাডিশন, দ্য একাডেমিক রেজাল্ট অফ আওয়ার কলেজ ইজ ব্রাইট টু ব্রাইটার এভরি ইয়ার। আমি সবাইকে পরামর্শ দিই কি, আপনারা সবাই কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ লিখবেন। আপনি যে কলেজে পড়েন এটা লিখলে তো আর নাম্বার কমবে না, আর একটু বাড়ার সম্ভাবনা আছে। কারণ যখনই গভর্নমেন্ট কলেজের খাতা, তখনই একটা সাইকোলজি কাজ করে, এটা ভাই যশোর বোর্ডের সেরা কলেজ এখন, গভর্নমেন্ট কলেজ যশোর বোর্ডের 1 নাম্বার কলেজ। ঠিক আছে? সর্বোচ্চ রেজাল্ট কিন্তু যশোর বোর্ডের গভর্নমেন্ট কলেজে হচ্ছে। হ্যাঁ, দিলে তো ভাই আপনি বেঁচে গেলেন, দিলে তো আলহামদুলিল্লাহ পড়বেন, হ্যাঁ? দিলে তো আর আপনার আইডেন্টিটি ডিসক্লোজ হইলো না। কিন্তু যদি না দেয়, তখন তো বুঝে ফেলাবে আরে এর কলেজে তো 10টা A+ পাই, এটা তো ভালো না এরা। বুঝেন না, আমাদের কিছু আইডিয়া কাজ করে। আমি যখন জেলা স্কুলে পড়তাম, প্রথমে ভর্তি রোল ছিল 73, দেখি যতই ভালো লিখি স্যার এটা নাম্বার দেয় না, রোল 73। ইংলিশে A+, এই আর হচ্ছে ম্যাথে A+, এই দুইটা অনেক, ইংলিশে ভালো পারি আর ম্যাথ হচ্ছে নাম্বার কাটবে কোথায়, সেজন্য দুটো A+, মানে 80-র উপর মার্ক। আর বাদ বাকি সাবজেক্টে পুরে ভাই 60 পার হয় না। পরের বছর খুব কষ্ট করে আমার রেজাল্ট হলো 8, 8 ফেল হওয়ার পরেও আমার দেখি ডাইনে বামে মার্ক। জাহিদ স্যার বাংলা খাতা দেখছিল কি মনে করে আল্লাহ জানে, দেখি 105 পাইছে, 100। মার্ক আর মার্ক, মানে শুরুর দিকে তো দেখি যা মার্ক তার থেকে বেশি পাই গেছি। ওই শুরুর দিকে দেখে ধরেন একটু ইমোশনালি, আর জাহিদ স্যার এমনিতে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লিখলে 5-এ 10 দিত, তো স্যার একটু আবেগে দিয়ে ফেলাইছে। তো সেজন্য ভাই এই জিনিসগুলা যখনই কিছু লিখবেন, লেখার সময় সাইকোলজি মানে রাখবেন এমন ভাবে, হিউম্যান সাইকোলজি বোঝেনি তো, অনেকে কাটাকাটি করেন। আপনি জানেন আপনি কাটাকাটি করলে কিন্তু কোনো মার্ক কাটার নিয়ম নাই, বাট আপনি যত কাটাকাটি করবেন আপনার মার্ক আলটিমেটলি কমতে থাকবে। ঠিক আছে? আমি মাঝে মধ্যে এও করছি, পরীক্ষায় ভুল গেছে তাও কাটি নাই, কারণ আমি যখন কাটবো তখন তো চোখটা যাবে, তাই না? কাটলে তো চোখটা যাবে, তো যদি না কাটি তাহলে ভুল ধরার চান্স অনেক কম, কিন্তু যদি কাটিয়ে দিই ওই জায়গা তাকাবেই।
অথবা আরেকটা কাজ করতে পারেন, অনেকে লাইন ধরে কেটে দেন তো, আমি আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতাম। আমি ধরেন এই দুইটা ওয়ার্ড কাটবো, বুঝছেন, এই দুইটা ওয়ার্ড কাটবো, আমি করতাম কি, এই কাটতাম হচ্ছে এইটুকু আলাদা আলাদা করে, ঠিক আছে, এক টান খুব হালকা করে টান দিবেন, আলাদা করে। তো পরপর যখন তিনটা ওয়ার্ড কাটা হয়েছে, স্যার এদিকে তাকালেই শুধু বুঝবে ওয়ার্ডটা কেটে দেয়া। তাছাড়া ওই যে একটা যখন কাটে দেখতে খারাপ লাগে, ঘিসি ভিজি করে ফেলেন অনেকে, এই এখানে কি ছিল পুরা একদম, যত কালি আছে কলমের সেই মনের মাধুরী মিশায় ঢেলে যান, এগুলো করবেন না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনার ভিতরে লেখার পরে, সো therefore parent of that, ঠিক আছে, yours obediently, তারপর নাম লিখবেন, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, এটা আবার সব জায়গায় মুখস্থ করে লিখেন না, অনেকেই সব জায়গায় অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ লেখে। আপনার যদি হোস্টেলে সিটের জন্য দরখাস্ত আসে, আপনি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ লিখে দিয়েন না, ঠিক আছে। একটু বুঝে শুনে ভাই, কেন লিখছেন কি লিখছেন একটু বুঝে শুনে লিখবেন। আচ্ছা, এটা বামে শেষ করবেন, না হলে বাম থেকে টানে যাওয়া যাবে। মার্জিন না দেওয়ারই নিয়ম, এখন নতুন নিয়ম আসছে কিনা জানি না, সারা জীবনই আমরা মার্জিন না দিয়ে লিখছি। ইমেলের ক্ষেত্রে ফ্রম টু, এই কোনো বক্স টক্স করবেন না, ফ্রম টু, সাবজেক্ট ডিয়ার স্যার, ইমেলটুকু শেষ করার পরে সিনসিয়ারলি ইয়োর্স, তারপরে আপনার নাম ঠিকানা শেষ। ইমেলটার কোনো কিছু যাবে না, সিসি বিসিসি হ্যান ত্যান হাবি সাবি সব কিছুই যাবে না, ঠিক আছে। এটা বাংলায় ভাই, ইংরেজিতে এতটুকুই, ফ্রম টু লেখা। ডিয়ার স্যার যে কোনো ফরমাল জায়গায় ইউজ করবেন, যদি আপনি ইন্টারনেটও চান কারোর কাছে, ডিয়ার স্যার লিখবেন। না ভাই, ডিয়ারের সাথে স্যার কিছুই মনে হয় না, আপনাকে এত ফিল করতে চান কেন, তুমি আর সবকিছু আপনি লিখবেন খাতায়, এটা ফর্মাল নিয়ম, ঠিক আছে। ডিয়ার স্যারই লিখবেন, এটাই ফর্মাল নিয়ম, ঠিক আছে। এই যে কয়দিন আগে ইন্টারনেট কানেকশন নাই, আমার এই লোকজনকে কল দিয়ে একটা জিনিস বোঝানোর খুব বিরক্ত লাগে। আমার খুব সুবিধা আছে, আমি সুন্দর করে মেল করে দিলাম, 5 মিনিটের মধ্যে দেখি মেলে রিপ্লাই চলে আসছে, তারপরে ঘন্টা খানেকের ভিতর ওরা চলে আসছে ঠিক করতে। এই জন্য ঢাকা সার্ভিস ইউজ করা সুবিধা, ঢাকা কিছু হলে সেন্ট্রাল ভাবে কন্ট্রোল করে। তো এই যে ডেয়ার স্যার, ওদের এখানে লিখছি সুন্দর করে ডেয়ার স্যার। তো এখন ডিয়ার স্যার মানে যে সে আমার স্যার হয়, আমার খুব প্রিয় একজন মানুষ, বিষয়টা এরকম না, এটা একটা ফর্মাল স্যালুটেশন ভাই, নাথিং আছে, এটাকে ওইভাবে নিয়েন না, যে স্যার খুব প্রিয় হয়ে গেছে আপনার, খুবই প্রিয় শিক্ষক, বিষয়টা এরকম না, ঠিক আছে। মনে রাখতে পারবেন, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এই ফরম্যাটটা ওকে তো। আচ্ছা, হ্যাঁ, রমজানের সময়সূচি, তাইলে তাহলে শোনেন, এটা বুঝছেন, সত্যি শিওর তো। ভাই পরীক্ষা কিন্তু এবার মানে যা পড়াবো তারই পরীক্ষা হবে, তো এইসবের পরীক্ষা হবে। ফরম্যাট গুলো আমি গ্রুপে দিয়ে দেবো, ফরম্যাট নিয়ে টেনশন করেন না। আসেন প্যারাগ্রাফে যাই, কয়টা প্যারাগ্রাফ আসবে বলেন? দুইটা, দুইটা প্যারাগ্রাফের একটা হচ্ছে 200 ওয়ার্ড, আর একটাও 200 ওয়ার্ড, দুইটা 200 ওয়ার্ড করে। একটা নাম হচ্ছে বাই লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, আর একটা নাম হচ্ছে কন্ট্রাস্ট কম্পারিজন বা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, দুই ধরনের প্যারাগ্রাফ আসবে, ঠিক আছে। 200 ওয়ার্ডে আপনি 3.5 পেজ তো লেখা উচিত, 3 পেজ লেখেন মিনিমাম, আর যারা ভালো পারবেন 4 পেজ লেখেন, যারা মোটামুটি ফ্রি হ্যান্ড একটু কনফিডেন্স আছে। ভাই ওয়ার্ড কেউ কাউন্ট করে না কোনোদিন না, পেজ অনুযায়ী যে একটা রাফ আইডিয়া দিয়ে দিলাম না, 3 পেজ। হ্যাঁ, ওটা কেউ হিসাব করে দেখে না, এটা বলে দেওয়া হয় কিসের জন্য, যাতে একটা মানদণ্ড থাকে। তো ভাই যখন 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ আসতো, তখন আমরা 2.5 পেজ লিখছি, তো এখন 200 ওয়ার্ডের আসে, তখন কয় পেজ লিখবো? আর 15 মার্ক তো আপনার কাভার করতে হবে, রচনায় আসতে হচ্ছে আপনার 14 মার্কের, প্যারাগ্রাফ আসবে এখন 15 মার্কের, তাহলে রচনার থেকে বড় হওয়া উচিত না? আচ্ছা, প্যারাগ্রাফে মার্কিং কিভাবে করে স্যারেরা জানেন, কে কে বলেন?
প্যারাগ্রাফে স্যারেরা মার্ক দেয় কিভাবে জানেন না? দেখেন এই 5টা ক্যাটাগরিতে স্যাররা মার্কিং করেন। আপনার 15 মার্কটা পর প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি পাবেন 5 মার্ক করে। সবার আগে দেখবে গ্রামার, তারপর ভোকাবুলারি। ভোকাবুলারি মানে আপনি ওই যে কত স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করতে পারেন। তারপরে মেকানিক্যাল অ্যাকিউরেসি, বানান, পাংচুয়েশন মার্ক দেখে। কন্টেন্ট দেখে আপনি বিষয়বস্তু কতটুকু প্রাসঙ্গিক রাখছেন। কমিউনিকেশন দেখে, অর্থাৎ আপনার যে আলাদা আলাদা টপিক আছে ভিতরে, ধরেন আপনি গাছ নিয়ে লিখছেন, গাছ অনেক কিছু আমাদের দেয়, বাট এই লেখাগুলোর ভিতরে আপনি লিস্ট অনুযায়ী লিখে ফেলছেন না, এদের ভিতরে একটা কমিউনিকেশন আছে, এইটা দেখবেন। যে আমার ভোকাবুলারি, মেকানিক্যাল অ্যাকিউরেসি, কন্টেন্ট, কমিউনিকেশন, এই 5টা ক্যাটাগরিতে 15 মার্ক দেওয়া হয়, প্রত্যেকটাতে 3 মার্ক করে। বুঝছেন? এই 5টা জায়গা আপনাকে ভালো করতে হবে। আপনারা যখন লেখেন তখন এইসব কিছু আপনাদের মাথায় থাকে না, থাকার কথাও না। আপনারা জাস্ট লিখে চলে যান। স্যারের যখন খাতা থাকে স্যারেরা এসব গুনে গুনে নাম্বার দেয় না যে গ্রামার ঠিক হয়েছে 3 মার্ক, বাট আলটিমেটলি আমি দেখছি ভাই আপনাদের যে নাম্বারটা দেওয়া হয় না, এই ঘুরে ফিরে কেউ যদি খুঁটে খুঁটে নাম্বার দিতে চাই, দেখবেন যে ওই যে স্যার নাম্বার দিয়েছে হুট করে এই ক্যাটাগরির ভিতর থেকে সে নাম্বারটা কমায় বা বাড়ে। গ্রামারে দেখবে যে আপনার গ্রামার শুদ্ধ আছে কিনা। গ্রামারে সবচেয়ে বেশি নাম্বার কাটে ভার্বের জন্য। ভার্বটা যদি শুদ্ধ না রাখতে পারেন, আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক না থাকে, তাহলে ওইখান থেকে নাম্বার 3 কমে যায়। ভোকাবুলারি গুলো একদম সব ইজি ইজি ওয়ার্ড ইউজ না করে আপনারা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করছেন, যেখানে মোস্ট কমন কিছু ওয়ার্ডের সিনোনিম মুখস্থ রাখবেন। ওইখান থেকে আপনার ভোকাবুলারি অনেক ইজিলি দেখবেন যে নাম্বার পেয়ে গেছেন। মেকানিক্যাল একিউরেসি, এটা আপনাদের পাংচুয়েশন অতটা ভুল হয় না, স্পেলিং এ মারাত্মক সমস্যা হয়, যে ওয়ার্ড লিখতে পারবেন না সে ওয়ার্ড লিখতে যাবেন না, যেটা আপনার ক্যাপাসিটির বাইরে সেটা আপনি কেন লিখবেন। কন্টেন্ট, কন্টেন্টের ক্ষেত্রে সবাই যা লিখবে, কন্টেন্টের ক্ষেত্রে আপনি হুবহু কোনো বই থেকে মুখস্থ করলে ওইখান থেকে 3 মার্ক আলটিমেটলি কমায় দেয়। এবং বোর্ডের থেকে 60% মার্ক পর্যন্ত কমানোর এখতিয়ার আছে স্যারের, যদি আপনি হুবহু কোনো জায়গা থেকে মুখস্থ করে লেখেন। আপনি মুখস্থ করবেন না, তাহলে আপনি মুখস্থ করছেন কি করেন না স্যার বুঝবে কেন না ভাই, বাজারে বই আছে কয়টা, এই নবদূত, লেকচার, অ্যাডভান্স, পাঞ্জেরি, এই তো মেইন, আর দু একটা ছোটখাটো। তো আপনারা যাই লেখেন কারো না কারোর সাথে হুবহু ম্যাচ করে যায়, স্যার যখন দেখে সেম জিনিস সবাই লেগেছে তখন সবারই নাম্বার পাবে। 2006 সালে, আজকের এই দিনে, আজকে কত তারিখ, 9 তারিখ, 2006 সালে ঠিক এই দিনে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হচ্ছে। 18 বছর আগের কথা বলছি আজকের থেকে। ঠিক আছে, আজকের থেকে 18 বছর আগে। তো যাই হোক, এই 18 বছর আগে যখন এসএসসি পরীক্ষা দিতে গেছি, আসছিল প্যারাগ্রাফ লোডশেডিং। এখন শোনেন, লোডশেডিং প্যারাগ্রাফ তো বিষয় না, বাট আমার পয়েন্টটা এই জায়গায়, লোডশেডিং সবাই লিখছে ক্লাস, এটা তো অপশন থাকতো না, একটা আসতো, সবাই লিখছে বাট বাংলা ইংলিশে অনেকের এ প্লাস মিস গেল, আমার যায়নি। আমি লোডশেডিং এ লিখছিলাম লোডশেডিং কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, তার মধ্যে একটা, যে রাস্তায় যত স্ট্রিট লাইট জ্বলে এগুলো প্রচুর পরিমাণে কারেন্ট খায়। এগুলো দিনের বেলা প্রয়োজন হয় না, শুধু রাত্রে প্রয়োজন হচ্ছে। So এইগুলা যদি সব সোলার করে দেয়া যায়, তাহলে হচ্ছে হচ্ছে আহ, সাশ্রয় হবে প্রচুর পরিমাণে, আর স্ট্রিট লাইট তো লাগবেই ভাই, এটা সোলার করে দিলে সুবিধা। কত সালের কথা বলছি? 2006 সাল। এইটাকে বলে আপনার কন্টেন্ট, দেখেন লেখা আছে ভ্যারিড, অ্যাপ্রোপ্রিয়েট, ইন্টারেস্টিং। একটা স্যার যদি ভুলেও ভাই আমার রাইটিং পার্টের কিছু পড়া শুরু করে, আটকা যাবে সে, কারণ ও তো কোনো বইয়ে জিনিস পাবে না, এবং কেউ চিন্তাও করবে না এভাবে, চিন্তা করে লেখে কে, সবাই পরীক্ষা দিতে যায়। আমার কথা হচ্ছে আমি টোটাল আলাদা লিখবো, টোটাল আলাদা লিখবো। তা আপনি যদি ইন্টারেস্টিং কিছু না দিতে পারেন, এবং এটা কিন্তু প্রাসঙ্গিক, আপনি অপ্রাসঙ্গিক কিছু দিয়ে দেখা যাচ্ছে আপনি লিখলেন যে এই যে সব কি জানো, টয়লেটে হাই পাওয়ারের বাল্ব লাগানো থাকে, টয়লেটে এত পাওয়ার তো দরকার হয় না, এত মনোযোগ দিয়ে টয়লেটে মানুষ কি দেখবে, তার থেকে আমরা সমস্ত টয়লেটে বাধ্যতামূলক 5 পাওয়ারের বাল্ব জ্বালানোর একটা নির্দেশনা দিয়ে দিই। তো এইটা তো ভাই ইন্টারেস্টিং করতে যাই বেশি ফালতু হয়ে গেছে। তো এই ধরনের কিছু লিখলে আপনি নাম্বার পাবেন না। আপনি প্রস্তাবনা দিতে পারেন, আপনি দিতে পারেন যে এই যে বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জার উপরে একটা আইন থাকা উচিত,
যখন তখন যে সে হঠাৎ করে আলোকসজ্জা করে আসছে, একজনের বিয়ে সারা দুনিয়া ধরে আলোকসজ্জা করে বেড়াইছে সে। এত আলো জ্বালাই সে তার বিয়ে হচ্ছে, বিষয়টা তো প্রমাণ করা গেছে। আমরা বুঝেছি ইটস ওকে, ওয়াও, সবার হবে, তোমার হচ্ছে, তুমি তুমি তোমার কাছে রাখো ইমোশনটা, কিন্তু সারা দুনিয়ার কারেন্ট তুমি নিয়ে আলোকসজ্জা করছো, বিষয়টাতে কেমন হয়ে যায়? ভাই, যে খুব সুন্দর একটা সলিউশন আমরা গত বছর পাইছিলাম, সরকারি অফিসগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা যদি ভালো রাখা হয়, তাহলে খুব সকালে এবং সন্ধ্যার পরে এসি না চালালেও হচ্ছে। কিন্তু সেটা যেহেতু বিল্ডিং প্ল্যানে রাখা হয় না, সেজন্য বুঝতে পারছেন, মানে অনেক ভালো ভালো কিছু আইডিয়া ছিল। তা আপনারা যদি আইডিয়া গুলো অ্যাপ্লাই, এই এই ধরনের আইডিয়া জেনারেট করতে না পারেন, কন্টেন্টের নাম্বার কমে যায়, আপনি সবার একরকম হয়ে যায়। এবার আসেন কমিউনিকেশন। হ্যাঁ, এটা আমি শেখাই দিব ভাইয়া, যখন আপনার আইডিয়া না থাকে না। বিষয়টা হচ্ছে আমি যেটা দিচ্ছি এটাকে আইডিয়া বলে, আপনি প্রশ্ন করবেন কন্টেন্ট সম্পর্কে যদি ইনফরমেশন না থাকে, তাই না? আপনার প্রশ্নটাতে এখানে আইডিয়া না থাকে, একটা বিদ্যুৎ কেন্দ্র কি করে আমরা সবাই জানি, বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুতের যে সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমিক্যাল ইম্প্যাক্ট, পলিটিক্যাল ইম্প্যাক্ট, এইগুলো লিখলে তো 2 পেজ হয়ে যাবে। আমার কথা এটাই, আমি যখন এমন কিছু লিখবো যার ইনফরমেশন আমার কাছে ল্যাক আছে, আমি এটার তথ্য জানি না, তখন আমি মেকআপ করবো কি দিয়ে? ইফেক্ট দিয়ে, তাই না? আমার কাছে তথ্য কম ভাই, সিরিয়াসলি কবে প্রতিষ্ঠিত হয়, কে উদ্বোধন করে যায়, কোন দেশ করছে, কত স্কয়ার কিলোমিটার ভিতরে অবস্থিত, ক্যাপাসিটি কত, ইউরেনিয়াম কতটুকু নিয়ে আসা হয়েছে, প্রধান সায়েন্টিস্টের নাম কি, এগুলো কিচ্ছু জানি না আমি। বাট আমাকে লিখতে হবে না, আমি 4 পেজ লিখে উঠবো। কারণ একটাই, না, ফলস ইনফরমেশন দিবেন না। হ্যাঁ, ধরেন আপনার কাছাকাছি গেছে একটা তথ্য, আপনি পদ্মা সেতুর, হ্যাঁ, এস্টিমেটেড একটা দিচ্ছেন, কাছাকাছি গেছে কিছু 8 পিস, সেটা বিষয় না। একেবারে বানা 10 কিলোমিটার বানা দিচ্ছেন, তাহলে তো সমস্যা। বা 2 কিলো বানা রাখছেন, সমস্যা সমস্যা। তো এইগুলা ভাই একটু সেন্সিটিভ। ইনফরমেশন বানাই দিবেন না, বানাবেন কি ইফেক্ট। দেখেন আপনার এই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হওয়ার পরে বাংলাদেশে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে? এবার কোন কোন জায়গা আপনার কৃষিকাজের সেচের খরচ কমে যাবে। আপনি চিন্তা করে দেখেন, আপনার প্রোডাকশন কস্ট কমে যাবে, কারণ আমরা অধিকাংশ বিদ্যুৎ তৈরি করে কিন্তু গ্যাস পোড়াই। গ্যাস অনবায়নযোগ্য, গ্যাস একদিন শেষ হয়ে যাবে, কয়লা পোড়ায় বিদ্যুৎ করা হয় বাংলাদেশে, এটা আমাদের জন্য ডিসক্রেডিট। আমি কিন্তু একটাও তথ্য বলছি না, আমি কি বলছি? ইফেক্ট বলছি। সো অনেকগুলো জায়গায় ইফেক্ট পড়বে না, ইফেক্ট গুলো লেখেন যখন আপনি ইনফরমেশন নাই। সিম্পল ভাই, মানে তো প্যারা খান কেন? আপনার লেখার স্যার ইনফরমেশন কখনোই দেখে না। আপনার কি সাধারণ জ্ঞান পরীক্ষা হচ্ছে? উপস্থাপনটা দেয়, আপনি কতটুকু সাজাই গুছিয়ে লিখছেন সেটা দেয়। ওকে, তাহলে আপনার কন্টেন্টটা ঠিক থাকতে হবে। আপনি ইনফরমেশন ভাই পারবেন না হুট করে, স্বাভাবিক। কে প্রিপারেশন নিয়ে গেছে পাওয়ার প্ল্যান্টের? ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন কমিউনিকেশন। কমিউনিকেশনটা খুব ইজি, বাট আপনারা কমিউনিকেশন একেবারেই পারেন না। কমিউনিকেশন বলতে আপনার যে ডিফারেন্ট আইডিয়া গুলো আছে তার একটার সাথে আরেকটা সম্পর্ক। এক এক কথায় কমিউনিকেশন শিখিয়ে দিচ্ছি, আপনারা সেন্টেন্স কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ড এগুলো পড়ছেন না, ওইগুলো প্যারাগ্রাফের ভিতর লিখবেন। নতুন কোনো টপিকে যাচ্ছেন, হাওয়েভার দিয়ে কমা দিয়ে তারপরে টপিকটা শুরু করেন। গাছ আপনাকে অনেক হেল্প করছে, একটা লিখলেন, গাছ আমাদেরকে ছায়া দেয়, পরের লাইনে মোরওভার দিয়ে আপনি লেখেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। বিসাইডস, গাছ আমাদেরকে কি দিচ্ছে, ভূমিকা রোধ করছে। এই যে কথাগুলো আপনি, মোরওভার, বিসাইডস, হাওয়েভার, ঠিক আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, ইনডিড, ইট ইজ ট্রু দ্যাট, দ্যাট ইজ ওয়াই, এই কথাগুলো যখন ইউজ করবেন প্যারাগ্রাফের ভিতরে, তখন আপনি কমিউনিকেশনে ফুল মার্ক 3-এ 3 পাবেন। বাট আপনারা প্যারাগ্রাফ লিখে যান, মনে হয় যে একটার পর একটা বাক্য লিখে রেখে গেছেন, একটার সাথে আর একটার কোনো রকম সম্পর্ক নেই। সম্পর্কটা তো তৈরি করতে হবে, তাই না? কমিউনিকেশন অনেক ইজি জিনিস, বাট এখানে আপনারা হচ্ছে দেখেন নাম্বার কম পেয়ে যান। ওকে ম্যাম, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। প্যারাগ্রাফের একদম শুরুতে, প্যারাগ্রাফের তোমার 4টা পার্ট থাকে: ইন্ট্রোডাকশন, রিজন, প্রবলেম, সলিউশন, সামারাইজেশন। এই হচ্ছে 4টা পার্ট। এর ভিতরে ইন্ট্রোডাকশনের টপিক, টোন, থিসিস এগুলো ঠিক করবেন, এগুলো নিয়ে অনেকবার কথা বলা হয়েছে। আপনি যে টপিকে লিখবেন প্যারাগ্রাফ, আপনার প্রথম লাইন যেন সেটাই থাকে। আসছে ডাবল সিস্টেম অফ বাংলাদেশ, আপনি কি লিখলেন? বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, ইট ইজ ইউজ টু বাংলাদেশ হ্যাজ মেনি প্রবলেমস, ডাবল সিস্টেম ইজ প্রবলেম। এই 4 লাইন পড়ে যে কেউ আপনার কি প্যারাগ্রাফ হবে, প্রবলেমস অফ বাংলাদেশ বা পপুলেশন অফ বাংলাদেশ। সো ভাই, যখন এরকম লেখেন তখন আপনার নাম্বার কমে যায়। নাম্বার বেশি করার জন্য আপনাকে টপিকটা লিখতে হবে। টোনে কি লিখবেন? স্পেসিফিক, ওই পজিটিভে যাবেন না নেগেটিভে, আপনি এর পক্ষে না বিপক্ষে, ফার্স্টটাই একটা পক্ষ নিয়ে নিতে হবে। ধরি ভালো না খারাপ শুরুতে আপনার উল্লেখ করে দিতে হবে। থিসিস,
ফাইনালি আপনার প্যারাগ্রাফ পড়ে কি বোঝা যেতে পারে সেটা আপনার থাকতে হবে শুরুতেই। এবার আসেন, যখন আপনি প্যারাগ্রাফ বড় করতে যাচ্ছেন 15 মার্কের, তখন বড় না করতে পারলে যেগুলো টপিক এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দিবেন, ইফেক্ট দিবেন, তাহলে দেখবেন বড় হয়ে গেছে প্যারাগ্রাফ। ধরেন আপনি যৌতুক প্রথা নিয়ে বলছেন, আপনি বললেন যে যৌতুক প্রথার ফলে পারিবারিক অশান্তি দেখা দেয়। এই কথাটা লেখার পরে আপনি এটা এক্সপ্লেন করবেন যে যে একবার যৌতুক দেয় সে যখনই সমস্যায় পড়বে তখনই সে আবার যৌতুক চাবে, এবং যৌতুকের জন্য তার ওয়াইফের উপর কি করবে, তার শ্বশুরবাড়ির ইন লজ হাউস থেকে প্রেশার দেওয়া হবে। তারপরে এটার এক্সাম্পল দিবেন, এরকম ঘটনা ঘটার পরে নর্মালি মেয়েটা কি বলবে, তার বাবার কাছে চাইবে, তার বাবা যত কষ্ট করে হোক টাকাটা ম্যানেজ করে দেবে। দেওয়ার পরে ইফেক্টটা লিখবেন যে যেহেতু সে অত্যাচার করে টাকা পাইছে, এরপর থেকে যার যতবার টাকার দরকার ততবারই সে কি করে শুরু করবে, সে, ঠিক আছে। সো এক্সপ্লানেশন, এক্সাম্পল, ইফেক্ট সবগুলোই দিয়ে দিচ্ছেন, অথচ আপনারা শুধু অতটুকু লিখে থেমে যান যে যৌতুক পারিবারিক অশান্তি তৈরি করে। বাট এইটা যে ভাই কত বড় করা যায়, কৌশলটা মাথায় রাখেন। যখন ভবিষ্যতে আইএলটিএস যদি দিতে যান, আইএলটিএস টেস্টের সময় যখন আপনার কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করে, প্রশ্ন করলে এভাবে উত্তর করতে হয়, এক্সপ্লানেশন, এক্সাম্পল এবং ইফেক্ট দিয়ে দিতে হয়। আপনার চাক বা না চাক, আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন, রাইটিং পার্ট ইংরেজি নিয়ে কোনো কোশ্চেন থাকলে করেন।